ওগো শুনছো, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাঁটায় মীরাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছি। মেয়েটা কাব্যকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। সাথী বলল, হুম, আমার বউটা অভিনয় অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করছো। আর সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মারা ফেলানের সাথে সাথে অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল। সজীব, দেখতে হবে না বউটা কার। এখন শেষ একটা কাজ হচ্ছে, আমার জন্য পাগল কাব্যকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকায় চলে যাব। আর তা এ মাসেই পূরণ হবে। হাসতে হাসতে কথাগুলো বলল সাথে। এদিকের কথাগুলো শুনে আমার বুকটা চিনচিনে ব্যথা করছে। মন চাচ্ছে দুটো কি খুন করি। এদের জন্য আমার স্ত্রী মীরা আজ পরপারে, কিন্তু না, এদেরকে এভাবে মারলে ফেঁসে যাব। তাই কৌশলে আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে হবে। আজ বাইক চালাচ্ছি আর মীরার কথা ভাবছি। মনে হচ্ছে মীরা আমার পাশে বসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তে পানি আসছে। বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছে আমার। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি সব কিছু ঠিক করে দেবেন। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলে পিসিটাকে দেখতে পাই। খাইতে গেল মনে হয় কে যেন বলে, তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। আমি পারছি না আর এভাবে আর থাকতে। তারপর হঠাৎ কিরিং কিরিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়েই দেখি কান লাগিয়ে এটা ফোন দিয়েছে। শত অনিচ্ছা সত্ত্বেও ফোন ধরলাম। ওপাশ থেকে, আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড বেশি মিস করছি। বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিনে ব্যথা করছে। না, এত্তুগুলা। আর অল্প দিন পরে আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। সাথে আমি কিছু না বলে কান্নাগিনীটা ফোনটা কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। কান্নাগিনীটা নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটাকে ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোরা মনের কার্যকলাপ দেখতে পারতো, মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না এর শরীরে। কি হলো বাবু, তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বলবে না তো? সাথে, কি বলবো আমি? আচ্ছা বাদ দাও, আমার পথে কাটা তো নেই। চলো না বিয়ে করে নিই। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার স্পন্দন। খুব ইচ্ছে তোমাকে আপন করে নেওয়ার। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করবে না? আমি যে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। সাথে কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। আর সহ্য হচ্ছে না। এই, তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে? কাব্য কি বলছে এসব? সদীপ তো আমার ভাইয়া। চোখের পানি ফেলে দিয়ে কথাটা বলল সাথী। এমন চেহারা দেখে যে কেউ কালনাগিনটার মায়ায় পড়ে যাবে, কিন্তু আমি নয়। ছি, তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি। তোদের দুটোকেই আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রীর হত্যার প্রতিশোধ নিব আমি। হা হা হা, তার আগে দেখ এই ভিডিওটা। তুই যদি সাথীকে বিয়ে না করিস, তাহলে বলবো তুই সাথীকে বিয়ের প্রলোভ দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথী এখন অন্তঃসত্ত্বা। তাই বুঝিনি কি করবি এখন তুই। কথাগুলো শুনে পেছন দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনে সাথীর আর আমার হোটেলের রুমে ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। বাবু খুব রাগ করছো? এখন হাজারো ভিডিও আছে। আচ্ছা বাবু, রাগ করে না, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজে অফিসে চলে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে। সাথে ওদের কথা শুনে আমি আর কিচ্ছু বললাম না। এসব আমার পাপের ফল। তাই এখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মীরার ছবিটা বুকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম গতকাল রোড অ্যাক্সিডেন্ট, সজীব আর সাথী দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারোই রেহাই নেই। পরের দিন মীরার পছন্দের নীল শার্টটা বের করার সময় আলমারি খুলে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়ে বুঝতে পারলাম এটা মীরার লেখা ডায়েরি।
না পড়া সেই ডায়েরিটা প্রথম পাতা উল্টাতেই নীলকালিতে লেখা দেখলাম, গতকাল আমার বাসর রাত ছিল। বাসর রাতে সব নারীর জীবন গেয়েই শ্রেষ্ঠ একটি রাত থাকে, কিন্তু আমি বাসর রাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটে রক্ত ঝরিয়েছি। মা বাবাকে হারিয়ে ভেবেছিলাম স্বামীর পায়ের নিচে বাকি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আল্লাহ যা কপালে সুখ রাখে না, সে কিভাবে সুখী হবে। প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, আমি অভাগী একা একা ঘুম থেকে উঠে পড়তাম। আল্লাহর কাছে মাঝরাতে স্বামীর চেয়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে আমার প্রথম যৌন সম্ভব হলো, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম, আল্লাহ তাআলা আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরের দিন যখন আমার স্বামী জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে আমাকে খেতে বলে, মুহূর্তে আমার পৃথিবীটা উলটপালট হয়ে যায়। আমার স্বামী বাধ্য হয়ে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ায়। আমি আল্লাহর কাছে কত কেঁদেছি সন্তানটা গর্ভধারণ করার জন্য, কিন্তু খুব কষ্ট হতো, বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আবার আমার স্বামী সাথী নামে মেয়েটির সাথে অবৈধ কাজ করে। আর নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেই। বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড, নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথে প্ল্যান করছে। সব জেনেও মনকে এ বলে সান্ত্বনা দিয়েছি যে কাব্য যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয়, তাহলে আমি সার্থক। ডায়েরিটা পড়ে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি পিছন দিকে তাকাতে দেখি মীরা আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে। এই মীরা, কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি আর তার ফল ভোগ করছি। আমি বললাম, এই কাব্য, কী হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? আম্মু। আম্মু, কথা বলো না, দেখো না মীরা কান্না করছে। আম্মু, আমি ওকে খুব কষ্ট দিয়েছি। কোথায় মীরা? আর তুই কেন মীরাকে কষ্ট দিতে যাবি? আম্মু, তারপর আমার কিছুই মনে নেই। পরের দিন মা বাবা আমাকে হসপিটালে নিয়ে গেল। এখন আমার কোনো চিন্তা নেই, কারণ আমি এখন মীরাকে সাথে নিয়েই ঘুমাই। শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি। শালার পড়ালেখা করে নিজেই পাগল হয়েছে, এখন আমাকে পাগল বলে, কত বড় সাহস! আরেকবার যখন পাগল বলছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। তারপর আমাকে জোর করে একটা রুমে আটকে রেখেছে। এখন রুমে শুধু আমি আর মীরা। তারপর আমি একটা নার্সকে জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? আপনি এখন পাবনায় আছেন আপনার বউ মীরার সাথে। নার্স বলল। কথাটা বলে একটা কিসের যেন ইঞ্জেকশন আমাকে দিয়ে দিল। তারপর আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মীরা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে, সাথে বাবা মাও আসছে। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথে তোমার বৌমা মীরাকেও নিয়ে চলো। কিন্তু আম্মু আব্বু কেউ কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। তাই আমি আবারও প্রশ্ন করলাম, ও বাবা, তোমরা কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু মীরা ছাড়া। এখানে শুধু মীরা আমার সাথে কথা বলে, আর কেউ না। ও বাবা, আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না এখানে। কথাগুলো বলে কাঁদতে লাগলাম, কিন্তু বাবা কিছু না বলে মাকে নিয়ে চলে গেল। তারপর একটা নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আর আবারও সেই ঘুমের রাজ্যে। আর কিছু মনে নেই, আমি সবসময় শুধু মীরার সাথে কথা বলতাম। 5 বছর পর আজ বাবা মা আমাকে নিতে আসছে। এখন মীরা আমার সাথে আর কথা বলে না। আমি জানি মীরা মারা গেছে। তারপর মা বাবা আমাকে বাসায় নিয়ে এসে বলল, কাব্য বাবা, তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হাসপাতালে ছিলে। আর এ 5 বছর আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা আজ নিঃস্ব, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোকেদের ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছি। এখন এই বাসাতেই ভাড়া আছি। আব্বু। বাবার কথাগুলো শুনে আমার নিজের অজান্তে চোখের কোনা পানি চলে আসলো। আবার বাবা এ বয়সে মানুষের অফিসে কাজ করে? তারপর আমি মনে মনে ভাবলাম, আমার কোনো না কোনো একটা জব করতে হবে, যেই ভাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, যে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলছে। আর এইভাবে দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতিবারের মতো মীরার স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। মীরার সেই দুষ্টুমিগুলো আজও আমাকে কাঁদায়।
প্রতি রাতে আমি মীরার ছবি বুকে নিয়ে ঘুমাই। খুব কষ্ট হয়। মাঝরাতে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার স্ত্রীকে ভালো রেখো। এদিকে একদিন আমি স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে যাই। কি সুন্দর করে হাসে, ঠিক মীরার মতো। কি মায়াবী চাহনি। মনে হচ্ছে এ যেন মীরার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি। তারপর আমি মেয়েটাকে ডাক দিলাম, বললাম, তোমার নাম কি মামুনি? আমি। আসসালামু আলাইকুম। পিচ্ছি মেয়েটি ওয়ালাইকুম আসসালাম উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলো, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করতে হয়? আর আমার নাম তাসনিয়া কারিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন কেঁপে উঠল। আচ্ছা, আপনি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামুনি, আমি তোমাদের নতুন টিচার। এই নাও চকলেট। আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড। তুমি আমার চকলেট নিলে, আমাকে পাপ্পি দিবে না? তুমি এত কিপটি কেন? তোমার সাথে আরি। কান ধরো। কান ধরে বলবে, রাজকন্যার সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না, রাইসা নামের অর্থ হলো রানী। রাইসা। মামুনি, আমি না তোমার টিচার? টিচারকে কান ধরতে বলা লাগে? টিচার না ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি। তোমাকে টিচারগিরি ক্লাসে দেখাবো। এখন কান ধরো, না হলে ফাইন ধরবো। কথাগুলো বলে মুখ চেপে হেসে দিল। আমি কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না। খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি মেয়েটা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কি হলো, আমার কথা বোঝনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছে যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি কান্না ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। তারপর আমি রাইসার কথা শুনে কান ধরে বললাম, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। না না বলে মেয়েটি টান দিয়ে কোলে নিল। গালে মুখে চুমু দিয়ে বললাম, মামুনি এখন হয়েছে? বেশ হয়েছে। তুমি সত্যিই অনেক ভালো। তখন হঠাৎ 5 থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসা, আব্বু এসেছে, চলো। দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু রিসি। রিসি, আপু আমার স্যারকে সালাম দাও। সালাম আলাইকুম, আমি রিসি। স্যার আজকে আসে? বলতেই হঠাৎ দেখি একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে নিল। রাইসা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরলো। তারপর লোকটা রাইসা আর রিসিকে নিয়ে গাড়ি থেকে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি মীরা বেঁচে থাকতো, তাহলে আমাদের সন্তানটাও ঠিক এতটুকুই বড়ই হতো। তখন নিজের অজান্তে চোখের পাতাটা ভিজে উঠল, আর সাথে সাথে মীরার চাঁদ মুখটা ভেসে উঠল স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। তারপর বাবাকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তারের রুমে গিয়ে স্কুলের সেই লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। রফিক সাহেব, যদিও নেগেটিভ রক্ত না পাওয়া যায় 4 ঘন্টার ভিতর, তাহলে আমার মেয়েকে বাঁচানো সম্ভব না। এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখলাম। ডাক্তার বলল, তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়েছে। তারপর আমি বাবার বেড থেকে বের হয়ে পাশে বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মনে হচ্ছে এ যেন আমার নিজের আপন কেউ। আর কেন আমার এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে। বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে। তারপর আমি ডাক্তারের রুমে গিয়ে বললাম, মেয়েটার কি হয়েছে? তখন পাশ থেকে লোকটি বলল, গতকাল স্কুল থেকে আসার সময় আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। রাইসা মামুনির প্রচুর ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটা যদি কিছু হয়ে যায় তাহলে তার মা বাঁচবে না। যদি এখন রক্ত না পাওয়া যায়, আল্লাহ যে কী করবেন। কথাটা বলে কেঁদে দিল। এদিকে নার্স এসে বলল, স্যার, চট্টগ্রামের আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছে, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থা ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার কেন যেন কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দিব। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমি। ডাক্তার তখন তাড়াহুড়ো করে আমার নিয়ে শুয়ে দিলেন। 2 ভাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার বেডের দিকে তাকিয়ে দেখি
একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত মনে হচ্ছে। এক ধ্যানে তাকিয়ে আছি মেয়েটার দিকে। কী রে, কাব্য, বাসায় যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি যে? আব্বু। বাবার কথা শুনে খানিকটা চমকে উঠলাম আমি। বললাম, চলো বাবা। তারপর বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছনায় গাটা এলিয়ে দেয়। তারপর পরের দিন হঠাৎ কে যেন দরজা নক করেছে। আমি দরজাটা খুলতেই আমার মাথায় ঘুরতে লাগলো, দুটো পা কাঁপছে। আমি কি দেখছি? এটা স্বপ্ন না বাস্তব? মীরা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি আমি। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারে না, মীরা। কিন্তু আমি যে স্পষ্ট দেখছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। তুমি ভুল দেখেছো কাব্য। তুমি জানো না এ পৃথিবীতে একজন মানুষের ন্যায় আরও 7জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আমার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই। আঙ্কেল আন্টির সাথে জান্নাতকেও নিয়ে আসবে। মীরা, তোমার বিয়ে মানে? কি বলছি এসব? আর আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া সত্যি আমি বাঁচব না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। বিশ্বাস করো, এখন আমার বুক থেকে বিশ্বাস করো, এখন আমার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। কান্না করতে করতে কথাগুলো বললাম। চোখ থেকে তখন টুপটাপ করে পানি পড়ছে। নিজের অজান্তেই তখন মীরার হাতটা আমি ধরে ফেললাম। কিন্তু মীরা ঠাস ঠাস করে চর বসিয়ে দিল আমার গালে। তারপর হঠাৎ কী যেন পড়ায় শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে মীরার ছবিটা পরে ভেঙে গিয়েছে। তার মানে এতক্ষণ যা দেখলাম সব স্বপ্ন ছিল। গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে এসে বিছনায় ধপ করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি মীরাকে নিয়ে বাজে স্বপ্ন দেখছি। তখন মুহূর্তে মীরার মুখটা বারবার ভেসে উঠেছে। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছে। আমি ওনাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে আজ আমাদের বাড়িতে দাওয়াত। সন্ধ্যায় আসবেন কিন্তু। আজ আমাদের রাইসার 5ম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় আমি রকিব সাহেবের ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। নক দেওয়ার কিছুক্ষণ পর একটা কাজের মেয়ে এসে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাকে দেখে রাইসা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। খুব সুন্দর লাগছে আজ রাইসাকে। তারপর আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। অজানা এক প্রশান্তি মনে হচ্ছে ছুঁয়ে গেল আমার হৃদয়। বাড়িতে পেরে আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। তখন হঠাৎ ছেড়ে দিয়ে কাউকে নামতে দেখে আমি থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবার চোখে পড়লাম। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, কারণ এ তো অন্য কেউ না, এটা মীরা। এটা কিভাবে সম্ভব? যাকে নিয়ে নিজ হাতে দাপন করেছি, যার চাঁদ মুখটা এখনো ভেসে ওঠে, কিন্তু মীরা আবার বেঁচে আছে। মীরার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই মীরার নাম ধরে ডাকতে গিয়ে গলাটা কেমন যেন ধরে এলো। তাই অন্যদিকে ঘুরে গেলাম। তখন পাশ থেকে কে যেন বলে উঠল, তানিয়া, তোমার শাস্তি তো লেট হয় কেন? কখন থেকে সবাই অপেক্ষা করছে? কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব মীরার হাত ধরে মীরাকে নামাচ্ছে। মীরার সাথে কয়েকবার আমার চোকাচোকি হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে কিছুক্ষণ পর রাইসার জন্মদিনের কেক কাটলাম। তার কিছুক্ষণ পর হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমি পেছন দিকে তাকাতেই দেখি মীরা। আসসালামু আলাইকুম। আমি তানিয়া রেজন রফিক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। মীরার এ প্রশ্নের জবাবে আমি কী বলবো ঠিক বুঝতে পারছি না। এটা আমার মীরা নয়, কিন্তু মনে হচ্ছে এটাই আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। না, এখানে আর থাকা সম্ভব হচ্ছে না আমার। তাই বিদায় নিয়ে চলে আসছি। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রাইসা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে মীরার স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা মীরা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই মীরা, এটাই আমার পিচ্চি বউ মীরা। তারপর থেকে এখন প্রায় প্রায় তাদের বাসায় নিচে দাঁড়িয়ে থাকি।
দেখি প্রতিদিন কোথায় যেন যায় তানিয়া, যাকে আমার মন বলে এটা তানিয়া নয়, মীরা। পরে খবর নিয়ে জানতে পারি মীরা অফিসে যায়, নিজের অফিস আছে। তাই একদিন অফিসে যাওয়ার পথে মীরার গাড়ির আড়ালে দাঁড়ালাম। গাড়ি দাঁড়া করাতেই বললাম, এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি? আপনার সাথে কিছু কথা আছে। আমি, আচ্ছা চলেন। মীরা তারপর একটা গাড়ি দাঁড় করালো। তারপর বলল, কিছু বলবেন? আমার যেতে হবে। মীরা, একটা সত্যি কথা বলবেন? হুম, বলেন কি বলতে চান। আমার মন বলছে তুমি তানিয়া না, আমার মীরা। আমার মন বলছে প্লিজ মিথ্যে বলো না। আপনি ঠিক আছেন মিস্টার কাব্য? আমি তানিয়া রেজন রফিক। আপনার মীরাকে? আর কি বলছেন এসব? আমি এসব বলতে আমাকে এখানে এনেছেন? লজ্জা করে না আপনার? প্লিজ আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করুন। এরপর মীরার সাথে ঘটে যাওয়ার সব কিছু তাকে খুলে বললাম। তারপর উনি বলল, কি আশ্চর্য, আপনি কি আমাকে নাটকের স্টেজ শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার মীরা, তুমি আমার সাথে মিথ্যে বলছো। কি আশ্চর্য, আমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে দুটা। প্লিজ মীরা, তুমি আমার মীরা, বলো তুমি মিথ্যে বলছো? আমার মন কখনো মিথ্যে বলে না। কথাটা বলে মীরা হাতটা ধরে ফেললাম, আর সাথে সাথে মীরা হাতটা ছাড়িয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। বলতে লাগলো, আমি আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা এখন আর বোঝার বাকি রইল না আমার। লজ্জা করে না অন্যের স্ত্রীর হাত ধরতে? আপনার কি বউ নেই? আর আপনি ভালো করেই জানেন আমার স্বামী আর দুইটা মেয়ে আছে। তারপরও আমাকে কেন বিরক্ত করছেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক নারীদের সম্মান করতে জানে না। মনে হয় জন্মের দোষ রয়েছে আপনার। কথাটা বলে জিভে কামড় দিল মীরা। এদিকে তানিয়া, যাকে মীরা ভেবে নিজের অজান্তে হাতটা ধরে ফেলছিলাম, কিন্তু সে তো আমার মীরা না। নিজের প্রতি আজ প্রচুর ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য মা বাবার কথা শুনলো। সরি, আমি ঠিক এমনটা বলতে চাইনি। তানিয়া, না, ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা, নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনও মাঝরাতে উঠে তার জন্য কান্না করি, তার ছবিটা বুকে নিয়ে ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনা ছিলাম, জানি না আর কত কষ্ট পাবো। আল্লাহ আরও কত কষ্ট দেন যেন। জানেন, যেদিন আপনাকে দেখছি সেদিন আমার মন বলছে আপনি আমার মীরা, আমার কলিজার টুকরার মতো। কিন্তু না, সেটা আমার ভুল করে। দেখতে বা কথা বলতে পারলেই সে যে আপন কেউ হবে তা তো কথা নয়। ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে। আবারও বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে দৃষ্টান্ত করার জন্য দুঃখিত। খুব বাজে তো আমি, তাই। আচ্ছা আসি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর বাঁচার ইচ্ছে করছে না। বুকটা ফেটে যাচ্ছে। এখন শুধু বারবারই মীরার চাঁদ মুখটা ভেসে উঠছে। এদিকে কখন যে আমি মাঝ রাস্তায় এসে পড়েছি জানি না। পিছন থেকে কে যেন আমাকে ডাকছে। আমি পিছন দিকে চেয়েই দেখি তানিয়া হাত দিয়ে ইশারা করতেছে আমাকে, আর আমি শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এদিকে তানিয়া দৌড়ে আসছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আমার কলিজের টুকরো মীরা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার একপাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটো রক্তে বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়, আর বলছে, ক্ষমা করে দাও আমায়, আমি তোমার মীরা, তোমার কিছুই হবে না, আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। হঠাৎ কি যেন একটা ধাক্কা দিয়ে আমাকে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার একপাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটি রক্ত বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ একজন আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর বলছে, প্লিজ ক্ষমা করে দাও আমায়, আমি তোমার মীরা, তোমার কিছুই হবে না, আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না তুমি। তারপর আর কিছু মনে নেই। অন্যদিকে একদল লোক এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে মীরাকে আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করে কাবুর বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। কী রে মা, কাঁদছিস কেন? কি হয়েছে, কথা বলছিস না কেন? বাবা, বাবা, কাব্য, কাব্য, কাব্যর কি হয়েছে? বাবা, কাব্য অ্যাক্সিডেন্ট করেছে।
বাবা ওকে ছাড়া আমি বাঁচব না, ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে বাবা? আমি প্লিজ সদর হাসপাতালে আসেন। এদিকে মীরার মুখে কাব্যর বাবা কাব্যর দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচে মাটি সরে গেল। তাড়াতাড়ি তার মাকে ডেকে বলো, কই গো কাব্যর মা, চলো হাসপাতালে যেতে হবে আমাদের, কাব্য অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল। কি হয়েছে আমার বাবার? তোমাকে বলছিলাম না আমার ছেলেটা আর কষ্ট দিও না, কিন্তু তোমার সব মিলে আমার ছেলেটার প্রতি রাতে কাঁদিয়েছ। এদিকে হসপিটালে এসে দেখে কাব্যকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। মীরা কাঁদছে, রফিক সাহেবও আসছে মীরাকে বুঝাতে। মীরা কাব্যর মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, ও কোনো কথা বলছে না, ওকে ছাড়া সত্যি আমি মরে যাব। ও যে আমার নিঃশ্বাস, আমি বাঁচব না মা কাব্যকে ছাড়া। ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এখনও প্রতি রাতে তার দেওয়া শেষ অবলম্বন রাইসাকে বুকে নিয়ে বেঁচে আছি। তখন হঠাৎ অপারেশন থিয়েটার থেকে একজন ডাক্তার বেরিয়ে আসতেই মীরা দৌড়ে গেল। প্লিজ ডাক্তার বলেন আমার স্বামী কেমন আছে, ওর কিছু হবে না তো? প্লিজ ডক্টর, চুপ করে থাকবেন না। মীরা কিন্তু ডাক্তার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, দেখুন, আমরা আমাদের সর্বস্ব চেষ্টা করছি, কিন্তু এখন আমাদের আর কিছু করার নেই। আল্লাহকে ডাকেন, তিনি যদি ইচ্ছে করেন তাহলে বাঁচাতে পারেন। রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছে। ডাক্তার ডাক্তারের কথা শুনে মীরার পায়ের তলায় মাটি সরে গেল, চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডাক্তার সাহেব, আমি কি কাব্যর সাথে দেখা করতে পারি? মেয়েরা যান, তবে কোনো কথা বলবেন না। ডাক্তার এদিকে মীরা ডাক্তারের কথা মতো কাব্যর কেবিনে ঢুকতেই বুকটা হু হু করে কেঁদে দিল। সারা মুখ ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। খুব কষ্ট লাগছে মীরার কাছে। কাব্যর মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। মীরা কিছু ভাবতে পারছে না। তখন কাব্যর পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলল, কাব্য প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমায় ছেড়ে কোথাও যেও না, তোমার পায়ের নিচে থাকতে দিও আমায়। তোমার পায়ের নিচে যে আমার সব সুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ছেড়ে দিও না। তুমি না বলছো তোমার যদি কখনো মেয়ে হয় তার নাম রাখবা রাইসা? তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে। জানো, তোমার মেয়ে জানে তুমি ওর বাবা। তোমাকে কতবার বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নেবে না? ওই আমার জীবন আমার। তোমাকে ছাড়া যে আমি আমাকে কল্পনাও করতে পারি না। কথাগুলো বলতে বলতে পা দুটো বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো, আর সামনে পায়ে চুমু খেতে লাগলো। এদিকে পিছন থেকে একজন নার্স এসব দেখে নিজের অজান্তে কেঁদে দিয়েছে। তারপর মীরার কাঁধে হাত রেখে বলো, বোন প্লিজ এভাবে কান্না করো না, রোগীর ক্ষতি হবে, আল্লাহকে ডাকো। নার্স নার্সের কথা শুনে কাব্যর পা ছেড়ে দিলাম। কলিজাটা ফেটে যাচ্ছে। বসা থেকে ফোন দিল রাইসা, নাকি খুব কাঁদছে। তার বাবার জন্য কেউ তার কান্না থামাতে পারছে না। রাইসা শুনেছে কাব্য নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তারপর আমি বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বের হতেই এক লোক বলল, ম্যাডাম হাসপাতালে আসার সময় আপনার হাতে এই ডায়েরিটা ছিল। তারপর মেরে ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই, তুমি আমার বাসায় আসবে না, তুমি বাবাকে কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। তুমি আঙ্কেলকে যখন ফোনে বলেছো যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার তোমার জন্য, তুমি আমার বাবাকে ডাকতে দেওনি। আমার বাবা অনেক ভালো, সেদিন আমার জন্য কান ধরছিল, আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালে মুখে পাপ্পি দিয়েছিল। আমি বাবাই ডাকতে চেয়েও বাবা ডাকতে পারিনি, কারণ তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে। ছোটবেলা থেকে বাবার এই ছবি দেখে বলছো এটা তোর বাবা। যেদিন বাবাকে প্রথম দেখলাম সেদিন দৌড়ে বাবার কোলে গিয়ে বলতে পারিনি, বাবা তুমি আমার ছেড়ে কোথাও যাবে না, কিন্তু পারিনি। স্কুলে যখন সব ছেলেমেয়েরা বাবাকে কুলে চড়ে, তখন তাদের বাবা জড়িয়ে ধরে আদর করে, তখন আমি তাদের দিকে চেয়ে থাকি। আমার খুব কষ্ট হতো তখন। কান্না করতে করতে কথাগুলো বলল রাইসা। রাইসা মামুনি, বাবাই ভালো হয়ে যাবে। মা আমার, তুমি কেঁদো না। তুমি আমার মা ডাকবে না, তুমি আমার কেউ না। তুমি বাবাকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বাবাই বলে ডাকতে দেওনি। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল রাইসা। আমি কি করব রাইসা? কথাগুলো শুনে কলিজা ফেটে যাচ্ছে। সত্যিই তো, তার বাবা থেকে রাইসাকে আমি দূরে রেখেছি। বারবার কাবুর কথা মনে পড়েছে। রফিক ভাইও কিছু বলেছে না, শুধু বলল,
মানুষটাকে বড্ড বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে রে মীরা। তারপর আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ মনে পড়লো কাব্য একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের উপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিলাম। তারপর ডায়েরিটা খুলতে আমি চমকে গেলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা, আমার এই হৃদয়ে লিখলাম তোমারই নাম। ডায়েরিটা পরের পাতায় উল্টাতেই, ওগো হৃদয় রঙ্গিনী, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী। তোমার অবুঝ ভালোবাসাকে আমি অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলছি সেদিন বুঝেছি তুমি কতটা জুড়ে আমার জীবনে ছিলে। জানো, প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। মাঝরাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ তাআলা তোমাকে আমার করে দিক। প্রতি রাতে তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমাতাম, তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম। জানো, মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়। তাই প্রতি সন্ধ্যায় আকাশের তারাদের সাথে কথা বলতাম। বলতাম যেন আমার হৃদয় রঙিনী কি তারা যেন কষ্ট না দেয়। রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম। আর বলতাম, অভিমান ভেঙে এসো না, জড়িয়ে নাও না তোমারে। আমি যে আর পারছি না তোমার বিরহে, এসব বলে কাঁদতাম। কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যে যার জন্য আমার সাথে কথাও বলো না, শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? জানো, খুব ইচ্ছে করে তোমাকে এই মুড়ুবুকে জড়িয়ে নিয়ে শান্ত করতে আমারই প্রাণ। মীরা, জানো, আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমারই মতো। আমি এতটাই হতভাগী, নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি। জানো, এখনও সেই রাতের কথাগুলো ভুলতে পারি না। তোমাকে দেওয়ার প্রতিটি চড়ের আঘাত আমার কলিজাতে লেগেছে। জানো, পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম, সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে আমি রক্ত দিয়েছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতে তোমার শরীরে গন্ধ পেলাম। কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতো কাউকে দেখলাম, তখন সত্যি ভেবে নিয়েছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন শুনছিলাম ওটা তুমি মীরা নও, আমাকে চিনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে হাত ধরলো, আমার কাছে তখন মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজাতে দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। জানো, তুমি নেই জেনেও নিজের অজান্তে পাগলামি করছি। আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়া আপুকে দিয়ে তোমার কাছেই চলে আসব। আমি যে আর পারছি না মীরা, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায়ই নেই। তোমাকে ছাড়া যে আমার আর নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানি নামক মেয়েটাকে তার স্বামীর হাত ধরে আমারই সামনে দিয়ে হেঁটে যায়। জানো, তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব, আমি তোমাকে ছাড়া আর যে বাঁচতে পারছি না। তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়াবুকে দিয়ে গেলাম। জানো, খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে। আমি আসছি মেয়েরা। ডায়েরিটা পড়তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল মীরার। মীরার আজকের একটা মিথ্যের জন্য কাব্য মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে মীরার। কাব্যর মুখটা বারবার মীরার সামনে ভেসে উঠছে। মীরার কানে বারবারই বাজছে কাব্যর লেখার শেষ কথাগুলো। মীরা এসব ভাবছিল। আর তখনই হঠাৎ বাহিরে কিছু ভাঙার শব্দ পেল।